মাননীয় কৃষ্ণ হালদার, আমরা আপনাকে তো কেষ্টদাই বলে থাকি। আজকে 2রা জুন 2005 সালে শহীদ শিবশঙ্কর সেবা সমিতির পক্ষ থেকে, আপনি তো ট্রাস্টি বোর্ডের সব থেকে প্রবীণ সদস্য এবং আপনি একজন প্রবীণ জননেতা, বর্ষিয়ান জননেতা, বর্ষিয়ান রাজনীতিক। আমরা আপনার একটা সাক্ষাৎকার আজকে একটা নেবার, শহীদ শিবশঙ্কর সেবা সমিতির পক্ষ থেকে নেবার আমরা জন্য এসেছি। আমি সম্পাদক বৈদ্যনাথ কুমার, আমার সঙ্গে আছে আমাদের সেবা সমিতির কোষাধ্যক্ষ মধু ব্যানার্জি, উনি আমাদের পাশে নেই, একটু দূরেই আছেন। তা আপনাকে কতগুলো প্রশ্ন রাখবো, আপনি একটু যথাযথভাবে আপনি একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে জন্মস্থান আপনার এবং শৈশবের শিক্ষা দীক্ষা, সেই স্কুল কলেজ ইত্যাদি সম্বন্ধে। আমার জন্ম হচ্ছে 1922 সালে 4 অক্টোবর বর্ধমান শহরে এই মহল্লায় আমাদের সাবেক বাড়ি পাশে। আর আমার শৈশবে সিএমএস স্কুল, খ্রিশ্চান মিশনারি স্কুল, সেখানে ক্লাস 1 থেকে, তখন মিডল ইংলিশ ছিল, এমই অবধি হতো। এমই পাস করে আর টাউন স্কুলে ভর্তি হই। সিএমএসের পঠন পাঠন খুব ভালো ছিল, সেই জন্য টাউন স্কুল, ইংলিশ স্কুল এইসব সিএমএসের ছাত্রদের কোনো পরীক্ষা টরীক্ষা টেস্ট নিতে হয়। তাই টাউন স্কুল থেকেই পাস করি। এবং আমাদের টাউন স্কুল থেকে মানে তখন হচ্ছে পাস, তখন ম্যাট্রিকুলেশন সেটা কোন সালে হবে? 1939 সালে। 1939 সালে। এবং আমাদের সঙ্গে সৌভাগ্য ছিল, পড়ার স্ট্যান্ডার্ডটা খুব ভালো হতো। সেখানে ডক্টর টি.কে. রয়, তুহিন কুমার রায়, পরে ডক্টরেট হয়েছে, এবং ফিদেল কাস্ত্রো ইকোনমিক অ্যাডভাইসার হিসেবে ছিল, এখন আছে। এইসব কারণে আর আমাদের ওই জেলা অফিস প্রভাত কুণ্ড, সেই প্রভাত কুণ্ড আমাদের সহকর্মী ছিলেন, ছাত্র ফেডারেশনের অন্যতম নেতা। এবং দুঃখজনক ব্যাপার, সম্ভবত 9 জুন হবে দমদম সেন্ট্রাল জেলের ফায়ারিংয়ে তিনি মারা যান, শহীদ হন। আচ্ছা, আপনার ওই স্কুল তো ম্যাট্রিকুলেশন হলো, তারপর কলেজ শিক্ষাটা কোথায় হলো? কলেজ শিক্ষাটা ইনকমপ্লিট, রাজ কলেজে 2 বছর ধরে পড়েছি। তাহলে ওখান থেকে ওই গ্র্যাজুয়েশনটা হয়নি আর কি। সেই সময়কার কোনো বিশেষ কোনো আদর্শবান শিক্ষকের কথা আপনার মনে পড়ে স্কুলে বা কলেজ লাইফেতে? স্কুল লাইফে আমাদের হেডমাস্টার ছিলেন বিষ্ট ব্যানার্জি, টাউন স্কুলে। রাজ কলেজের তো ভোলানাথ বাবু, অঙ্কর মাস্টার মশাই। ভোলানাথ টাইটেলটা কি? ভোলানাথ মুখার্জি। ভোলানাথ মুখার্জি অঙ্কের শিক্ষক ছিলেন। ছাত্র আন্দোলন সেই সময় কিছু হতো আপনাদের এই কলেজে? ধরুন, হ্যাঁ, আমরা যে ছাত্র ফেডারেশন এলাম, সেটা শহীদ কি নাম আমাদের, সুকুমার, শহীদ সুকুমার রাজ কলেজের ছাত্র ছিল। আচ্ছা, খুব ভালো বক্তাও ছিল। তার বক্তৃতাতে, প্রভাতের বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে ইংরেজের বিরুদ্ধে ছাত্রদের সংগঠিত করে দেশকে স্বাধীন করতে হবে, এই প্রেরণাটা, উৎসাহটা ওদের কাছ থেকে। তাহলে কলেজে তাহলে ছাত্র রাজনীতি ছিল এবং ছাত্র আন্দোলনও হতো। স্কুল শিক্ষা, কলেজ শিক্ষা তো হয়ে গেল, তারপর তো সাংসারিক কর্মজীবনে প্রবেশ করলেন। আপনার বিয়ে হয়েছিল কত সালে মনে আছে? 1941 সালে। 41-এ বিয়ে। 41-এ বিয়ে হয়েছিল এই বর্ধমানই? না, বর্ধমান থেকে হয়েছে। শ্বশুরবাড়ি কোথায়? ইছাপুর, নবাবগঞ্জ। ইছাপুর 24 পরগনা। 24 পরগনা? বাবা, আপনার শ্বশুরবাড়ি তো অনেক দূর এখান থেকে। আর শ্বশুরবাড়িকে দূর বলে মনে হয়? সেটা অবশ্য ঠিকই ভালো বলেছে। আপনি তো সারা জীবন রাজনীতিই করে গেলেন, এখনও সবসময় রাজনীতির খবর রাখেন।
এখানে হাতেখড়িটা হ্যাঁ। কিভাবে বা বিশেষ কোনো ব্যক্তির প্রভাবে কি? বলুন, সুকুমার টুকুমার এই ছিল শিবশঙ্কর চৌধুরী, শিবশঙ্কর কালোদা। কালোদা। এই তো এইখানে কাছেই ছিলেন, হাতে পুকুরে গড়ি বলে এই কাপড় চাকরের মোড়টা যেটা রয়েছে ওই হ্যাঁ, প্রভাত মানে ওনার হাত ধরেই আপনার হাত রাজনীতিতে আসা। শিবশঙ্কর চৌধুরী, সেটা তবু কোন সালে হবে মোটামুটি? বিনয় চৌধুরীর পরে উনি হবে 1936-37 এরকম 36-37 সালে মানে প্রথম রাজনীতিতে এলেন আর কি। স্কুল জীবন। আপনার রাজনৈতিক জীবন যা ছিল সেই সময়কার রাজনৈতিক নেতা কোনো বিশেষ কেউ, এবং বাংলায়, এবং তখন তো পশ্চিমবঙ্গ নয়, বাংলা তথা বর্ধমানে এমনি রাজনৈতিক কর্মকাণ্ড কীরকম ছিল? স্বাধীনতার আগেই কথা বলছি। কংগ্রেসেরই যে প্রাধান্য ছিল, হুম তবে যেহেতু আমাদের এই শিবশঙ্কর চৌধুরী হুম উনি হুম কংগ্রেসের ভেতর দুটো ধারা ছিল, দক্ষিণপন্থী বামপন্থী। হুম বামপন্থী ধারার ধারক বাহক ছিলেন ফকিরচন্দ্র রায়, শিবশঙ্কর চৌধুরী, এবং ওরা সেই সময়তে মানে জেলা কংগ্রেসটা ওদের হাতে ছিল, এবং ফকিরচন্দ্র রায় উনি ছিলেন সভাপতি, শিবশঙ্কর চৌধুরী ছিলেন সম্পাদক। সম্পাদক। এবং যখন কংগ্রেস কি বেআইনি করলো হুম ইংরেজরা, হুম সেই সময় দুজনকে গ্রেপ্তার করেছিল। আচ্ছা। এবং যেহেতু কংগ্রেসের সেক্রেটারি ছিল, হুম সেই জন্যে এদিকে সব বলতো জানেন না, ও ঠিক আপনাদের মতো ও তো পিপলস ওয়ার ফর ওসব হুম করে না। যাই হোক, অনেকদিন পরে উনি হুম রিলিজ হন, ছাড়া পান, হুম এবং আজ সারা জীবনটা উনি করে গেছেন আর কি। 1939 সাল থেকে 1945 সাল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। হ্যাঁ। সেই সময়কার আপনার কিছু কথা স্মরণে আছে কিছু, যে যুদ্ধের পরিস্থিতি কিরকম তখন সারা বাংলাদেশের পরিস্থিতি, ভারতবর্ষে? সেটা তো গুরুত্বপূর্ণ ব্যাপার না, হুম যেহেতু স্বাভাবিকভাবে হুম যেহেতু আমাদের দেশের লোক হুম ইংরেজের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই একটা জার্মানির প্রতি একটা অনুকম্পা ছিল, হুম ঠিক আছে। কিন্তু কমিউনিস্টরা জানতো পরে যে পিপলস ওয়ার, জনযুদ্ধ, হ্যাঁ জনযুদ্ধ, সোভিয়েট রাশিয়াকে আক্রমণ করার পর, তখন যুদ্ধের ব্যাপারে ভারতবর্ষ এড়িয়ে অনেকখানে মোড় হুম ঘুরে যাবে। হুম কালোদা ইয়ে হলো, যেহেতু কংগ্রেসের সেক্রেটারি ছিল, হুম হুম ওকে ছাড়েনি কো, হুম। অনেক পরে আর কি। তারপর তো দেশ বিভাগ, হ্যাঁ দেশ বিভাগ। 46 সালে বিরাট দাঙ্গা, উদ্বাস্তু সমস্যা। হ্যাঁ। আপনার অভিজ্ঞতা কেমন এই সময়কার? খুব দুঃখজনক ব্যাপার। হুম আমরা যারা ঐক্যবদ্ধ ভারতকে, স্বাধীন ভারত চেয়েছিলাম, সেখানে আত্মঘাতী এইগুলো খুব বেদনাদায়ক। অথচ কিছুটা ইন্টারভেন করেও প্রায় দর্শকের মতোই থাকতে হতো। তখন তাদের যে উন্মাদনা, হুম তাদের যে পাগলের মতো যে হুম এইসব অবস্থায়, কঠিন অবস্থায়, খুব কঠিন অবস্থা, খুব মানে বাঞ্ছনীয় ছিল না অনেক ঘটনা। তো এই উদ্বাস্তু সমস্যা উদ্বাস্তু ট্যাকল করার জন্য আপনারা কিছু করেছিলেন সরাসরি, যে রিলিফ ক্যাম্প করা? উদ্বাস্তু যখন হাজারে এলো, হুম তখন আমরা তাদের সাময়িক একটা ক্যাম্পে রেখেছিলাম, রিলিফ ক্যাম্প। হুম তারপরে খুব পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় হুম তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল। এ ব্যাপারে তখন কালোদা মেয়েছিল, বিনয় চৌধুরী, হুম। শিবশঙ্কর চৌধুরী, সব এরা সব করে চেষ্টা করেছিল। বর্ধমান শহরে বা বর্ধমান জেলায় দাঙ্গা হয়েছিল? না, আমাদের এখানে যারা না, এখানে কিছু হয়নি। এটা কি হয়নি মানে সেরকম পরিস্থিতি ছিল না, না সেরকম নেতৃত্ব এরকম পরিস্থিতি সৃষ্টি হতে দেননি? না,
মানে পরিস্থিতি লীগের কোনো প্রভাব এখানে ছিল না বোধহয়, হ্যাঁ? বর্ধমান জেলায় লীগের কোনো প্রভাব ছিল? লীগের সেক্রেটারি বর্ধমানের ছিল, ও তাই নাকি? নামটা ভুলে যাচ্ছে, কংগ্রেসের প্রভাবটাই বেশি ছিল আর কি। শাহিদুল্লাহ সাহেবের ভাগ্নে। ও তাই নাকি? সাইদুল্লাহ সাহেব ভাগ্নে ছিলেন লীগের সেক্রেটারি? আচ্ছা। এইদিকে শাহিদুল্লাহ সাহেবরা কংগ্রেস করেছে, স্বদেশী করেছে, হ্যাঁ। মুসলিম জনগণের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়াবার চেষ্টা করেছে। হুম তার ফলে হুম ওদের বিরুদ্ধে প্রচার করে হুম দাঁড়াতে ওরা এখন কিছু দাঙ্গার আবহাওয়া সৃষ্টি সৃষ্টি করতে হতে পারে। পারে, এটা মস্ত বড় ব্যাপার। 48-49 সাল থেকে 60-এর দশক ধরে গোটা পশ্চিমবঙ্গে প্রচুর বড় বড় আন্দোলন হয়েছে। যেমন ধরুন ট্রাম ভাড়া আন্দোলন, বাংলা বিহার মার্জার বিধান রায় চাইলেন, অ্যান্টি মার্জার মুভমেন্ট, অ্যান্টি মার্জার মাধ্যমে। তারপর ধরুন আপনার 1958-59 সালের খাদ্য আন্দোলন, এগুলো তো। তারপর ধরুন 62 সালে যে আমাদের চীন ভারত যে সীমান্ত সংঘর্ষ হলো, তো সেই সময় তো একটা দারুণ পরিবেশ। তা সেই সময়কার অভিজ্ঞতার কথা কিছু বলতে পারবেন? যেহেতু এটা একটা সাম্রাজ্যবাদ বিরোধী একটা প্রচার সব কিছু ছিল, মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং সেই কারণে যুদ্ধ, শান্তি, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, এই সমস্ত বিষয়ে, বিভিন্ন বিষয়ে তাদের জনগণের মধ্যে একটা প্রচার, একটা আর কি করার জন্যে ব্যাখ্যা, যার জন্য একটা খুব হয়নি, খুব একটা অন্ধ একটা দাঙ্গা সৃষ্টি হওয়ার মতো মানসিকতাকে আমরা ফাইট করেছিলাম। খাদ্য আন্দোলনেতে, যেটা 59 সালের খাদ্য আন্দোলন, তখন বর্ধমান জেলায় তার কিছু প্রভাব ছিল বর্ধমানেতে? খুব প্রভাব ছিল, হুম কারণ বর্ধমান জেলা তো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল, হুম সুতরাং অন্য জেলায় যতটা অভাব বর্ধমান জেলায় ছিল। ততটা ছিল না, কিন্তু আন্দোলন হয়েছে। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরেও কিছুদিন পর্যন্ত বর্ধমানে তো মহারাজার শাসন ছিল। তো মহারাজার শাসন মানে ধরুন জমিদারি। তাই বর্ধমানের মহারাজের জমিদার ছিলেন, এর শাসন ব্যবস্থা কীরকম ছিল? মহারাজা একটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় জমিদার ছিল। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় জমিদার? হ্যাঁ। আচ্ছা। জমিদার হ্যাঁ নেটিভ স্টেট অনেক হয়তো ছিল, হ্যাঁ। সুতরাং প্রত্যক্ষ শাসনের কিছু ছিল না, কিছু ছিল না, মোটামুটি ভালো সম্পর্ক ছিল প্রজাদের সঙ্গে। হ্যাঁ, বহু জায়গাতে শিব মন্দির ফন্দির করে দিয়েছিল, ব্রাহ্মণ যজমান ছিল। হ্যাঁ। সুতরাং মনে আছে নির্বাচনের সময় বঙ্কিম মুখার্জি হ্যাঁ বলতেন যে এটা তো অত্যাচারী জমিদার নয়। আচ্ছা, বঙ্কিমবাবু বলতেন? হ্যাঁ, বঙ্কিম মুখার্জি প্রকাশ্যে বলতেন না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমাদের ঘরোয়া সবাই। হ্যাঁ। আর এত শিব মন্দির করেছে, তার যে পুরোহিত, হ্যাঁ। তারা তো প্রচার করবে, ভেরি ডিফিকাল্ট টু ফাইট বর্ধমানের মহারাজা। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরেও অনেক দিন পর্যন্তই বর্ধমানেতে কৃষক আন্দোলন, জমির লড়াই, এগুলো তো খুবই ছিল। তো সেই সম্বন্ধে আপনি যদি দু চারটে কথা বলেন। ক্যানেল করা আন্দোলন ভারতবর্ষের মধ্যে কৃষকের গণ আন্দোলন প্রথম এবং বৃহৎ ছিল। কারণ শাহিদুল্লাহ সাহেব, শিবশঙ্কর চৌধুরী ইত্যাদি, বিনয় চৌধুরী, পরে বিনয়বাবু পরে। জেলে ছিলেন, হ্যাঁ। জেল থেকে হচ্ছে যে ক্যানেল কর বলে তো কিছু ছিল না। হ্যাঁ। এই নবাবী আমলে বলুন, যাই বলুন, হ্যাঁ। তারা জলটা দিত সেচে। এবং আমরা ক্যানেল কর, প্রথমে স্লোগান ছিল ক্যানেল কর রেহাই চাই। পরে তারপরেতে পরিবর্তিত অবস্থাটা বুঝে যে ক্যানেলের জল দিতে যেটুকু খরচ সেইটুকু আমরা হিসেব করে দেব। যাই হোক, তারপরে অনেক ইয়েটি হায়দ্রাবাদটা করে 2 টাকা 9 আনা তখন। 2 টাকা 9 আনা, হ্যাঁ, সেটাও কিন্তু খারাপ নয় তখনকার দিনে। 2 টাকা 9 আনা মানে বেশ ভালোই। মানে 2 টাকা 9 আনা কি বাৎসরিক? হ্যাঁ, বাৎসরিক ক্যানেল কর।
সেইটি আপনারা তখন মানে মোটামুটি একটা রফায় এসেছিলেন। বর্ধমান জেলায় তো জমির লড়াই তো একটা খুব বিরাট ব্যাপ্তি নিয়ে হয়েছিল, তো সেই সময়কার দু চারটে কথা যদি বলেন। এই চকদিঘির রাজাই বলতো জমিদার, হ্যাঁ তারপরেতে নদী পারে পুটসুরের গো, আচ্ছা, এইসব এদের সব চৈতন্যপুরে চৈতন্যপুরে রায়দের। এই নিয়ে খুব আন্দোলন হয়েছে। এইসব জায়গায় আপনি কি সরাসরি কোনোদিন নিজে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেছিলেন এই জমির লড়াইয়ের আন্দোলনে? জমির লড়াই আন্দোলনে ঠিক ভীষণভাবে অংশগ্রহণ করি, তবে বিভিন্ন সভা সংগঠিত করা বা ইত্যাদি আচ্ছা। মানুষকে টেনে নিয়ে আসা হুম হুম আন্দোলনে হুম। সেই হিসেবে অংশগ্রহণ ভালোভাবে করেছি। রাজনৈতিক জীবনে গোড়াতে, যৌবনে এবং প্রৌঢ়ত্বে যে সমস্ত জননেতাদের সংস্পর্শে খুব ঘনিষ্ঠভাবে এসেছেন বর্ধমান জেলায় বা পশ্চিমবঙ্গে, তাদের কজনের নাম যদি করেন যাদের সঙ্গে বিশেষভাবে খুব আপনাদের সঙ্গে মানে যোগাযোগ ছিল আর কি সেই সময়কার নেতারা? মানে শহীদ হওয়ার আগে শিবশঙ্কর চৌধুরী, হুম কারণ আমার খুব কাছেই ছিলেন। হুম তারপর সাহেদুল্লাহ সাহেব, বিনয় দা, হুম। জেল থেকে বেরিয়ে আসার পর বিনয় দা আর আমার দাদা সহপাঠী ছিল, আচ্ছা, সেই হিসেবে খুবই স্নেহ করতেন। সুবোধ চৌধুরী? হ্যাঁ, সুবোধ চৌধুরী আসার পর সুবোধদা আমাদের বাড়িতে প্রায়ই আসতেন। তখন ওই কালোদারের হ্যাঁ ওইখানেই থাকতেন। কালোদার একটি ওই ঘরটা কি দেখেছেন? একটা বড় রুম, দুর্গা পুজোর তো হয়, হ্যাঁ। সেইখানেতে এমনকি জ্যোতি বসুও এসে থেকেছেন, আচ্ছা। বঙ্গীবাবু এসেছিলেন। খুব একটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার সঙ্গে শিবশঙ্কর চৌধুরীর প্রথম পরিচয় কবে? উনি তো এখানকার লোক ছিলেন না তো? না, উনি হ্যাঁ। ছিলেন আন্দোলন করতে। প্রথম পরিচয়টা কবে? সে মানে উনি তো এসেছিলেন না আমাকে অনেক বড় হুম স্কুল জীবনে, হুম। ওই 36-37 সালে। 36-37 সালে। আপনার সঙ্গে পরিচয়ের গভীরতাটা, সম্পর্কের গভীরতাটা কীরকম ছিল? না, তারপরে তো উনি তো ভাইয়ের মতো ভালোবাসতেন। মানে খুবই গভীর সম্পর্ক ছিল। 70-এর দশক, যে সময় মানে বর্ধমান শহরে একবারে হানাহানি, খুন খারাপি। হ্যাঁ, বর্ধমান শহর তো খালি হয়ে গেছিল। হ্যাঁ, বর্ধমান শহর খালি হয়ে খালি হয়ে গেছিল। আমি যেহেতু তার আগে যুক্তফ্রন্টের মন্ত্রী ছিলাম, হ্যাঁ সেই হিসেবেই ওরা যাই হোক হ্যাঁ। দৃঢ়তা দেখিয়েছিলাম, আচ্ছা। যার জন্যে হ্যাঁ তোমরা সবাইকে দেখলেন না। তার জন্য শিবশঙ্কর চৌধুরী ফিরে আসার পর হ্যাঁ। উনি দুবেলা খেতে যেতেন। হুম ওই যে সারখানার গলিতে উকিল ছিল শরৎ চৌধুরী, ওর আত্মীয় ছিল, ওনার ওখানে খেতে যেতেন দুবেলা। ওই দিনে আসছিল হুম রাতের অন্ধকারে, যেহেতু কালোদা এই সমস্ত মামলাপত্রগুলো দেখে জামিন করা, এই যাদের উপরে মানে অত্যাচারগুলো হয়েছিল আর কি, হ্যাঁ হয়রানি। হ্যাঁ, সেই জন্য ওদের আক্রোশ ছিল। আর কালোদা খুব দৃঢ় মানুষ ছিল, হুম কাওয়ার্ডের মতো, ভীরুর মতো পিছন থেকে গুলি করে তাকে হত্যা করেছিল। উনি বেঁচে থাকলে পরে ওদের বিরুদ্ধে লড়াইটা আরও ভালো হতো আর কি। ওই যে 75 সালে যে ইন্দিরা গান্ধী আপনার করলেন, জরুরি অবস্থা ঘোষণা করলেন নিজেকে ক্ষমতায় রাখবার জন্য, সেই সময়কার কথা আপনার কিছু ঘটনা কিছু মনে আছে জরুরি অবস্থার কথা? বা আপনাকে কি ধরুন বামপন্থী নেতা হিসেবে কোনো প্রশাসনিক বা পুলিশ হয়রানির আপনাকে কি সম্মুখীন হতে হয়েছিল জরুরি অবস্থার সময়তে? এই অবস্থার সময় আমাকে প্রত্যক্ষভাবে হয়নি, হুম তবে একটা ব্যাপার হয়েছে আমাদের এখানে, যেহেতু বামপন্থীদের উনি যখন প্রথম একটা সভা করেন নির্বাচনী, কে? ইন্দিরা, হুম তখন একটা বিখ্যাত কথা তখন ছিল, হুম वर्धमान में हम लोग पैर रखने को जगह नहीं था, এই কথা বলেছিলেন? अभी सोने का जगह मेरा कालो जगह। এটা উনি বলেছিলেন? তাহলে আপনাকে সরাসরি হয়রানি না হলেও মানে না, সে তো আমাকে মেন্টাল টর্চার ইত্যাদি নানান প্রবলেম হয়েছে। আর আমাদের বাড়ির তখন মেয়েরাই বাজার টাজার করতে যেত, খোলাখুলি সভা টভা তো করার কোনো প্রশ্নই ছিল না। আমার মেয়েরা হ্যাঁ তাদেরকে আবার সে বিভিন্ন ওই রাস্তায় গালাগালি করতো,
বাজারহাট ইত্যাদি হ্যাঁ। ছেলেদের হ্যাঁ, আর যেতে বারণ করতো, কারণ যে কোনো সময় ছেলেরা আচ্ছা। পারবে। আপনি পৌরসভার কাউন্সিলর হয়েছিলেন, হ্যাঁ। বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন। পৌরসভায় 3 বার, বিধানসভায় 3 বার, আর লোকসভায় 3 বার। তাই নাকি? হ্যাঁ। আপনি তো আবার ট্রিপল হ্যাট্রিক। হ্যাঁ, এবং আমি বিরাট বলবো রকম, হ্যাঁ? কোনো পলিটিশিয়ান হ্যাঁ, মানে মানে এটা একটা ইন্ডিয়াতে রেকর্ড। এমএলএ মন্ত্রী হয়েছে, হ্যাঁ, এমপি হয়েছে, হ্যাঁ। কিন্তু পৌরসভা থেকে পৌরসভা 3 বার, বিধানসভায় 3 বার এবং সংসদে 3 বার, এ তো বিরাট ব্যাপার। পৌরসভার সদস্য। আচ্ছা, তখনকার অভিজ্ঞতা কিরকম? এই পৌরসভায়, বিধানসভায়, সংসদে মন্ত্রী হয়ে একটু একটু টুকটাক কিছু কিরকম অভিজ্ঞতা তখন? পৌরসভাতে মানুষের কাছে অ্যাপ্রোচ করতে হতো, বুঝলেন না? হ্যাঁ, হ্যাঁ, ব্যক্তিগত অ্যাপ্রোচ, তাদের সমস্যা, হুম, পারিবারিক সমস্যা ইত্যাদি, হুম, এলাকার সমস্যা, এই নিয়ে হ্যাঁ, যারা যত ভালো করতো হ্যাঁ, তারা তত পুনর্নির্বাচনের নির্বাচিত হয়ে আসতো আর হ্যাঁ, কি। হুম, আর বিধানসভায় হচ্ছে এলাকার সমস্যা যেগুলো বাস্তব, সেগুলো যে এরা যে ভালো করে তুলতে পারতো এবং সরকার পক্ষের সঙ্গে বিধানসভায় দাঁড়িয়ে ডেটে হ্যাঁ, ফাইট যারা করতো, আচ্ছা, এইসব ব্যাপার আমি জানতাম না, বুঝলেন। এবার আমার এক বন্ধু হ্যাঁ, সে ইয়েতে ওই সুতো কলে, হ্যাঁ, কটন ইন্ডাস্ট্রি কি গুজরাটের প্রধান জায়গা কোনটা? সুরাট, হ্যাঁ, সুরাট, সুরাট, আহমেদাবাদ, আহমেদাবাদ, আচ্ছা, আহমেদাবাদে থাকতো। সে ম্যানচেস্টার থেকে হ্যাঁ, টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছিল। আচ্ছা, একদিন সঞ্জয়ের সঙ্গে ফ্লোরে দু একটা কথা শুরু করলো, ওইসব জায়গায় কাগজগুলো ফলাও করে দিল। আচ্ছা, সে আমাকে বলে, কৃষ্ণ তুমি তো আচ্ছা হিম্মত আছে, তুমি সেই সময় সঞ্জয় গান্ধীর সঙ্গে এবারে ফ্লোরে মানে মানে ঝগড়া করেছো কথা। যাই হোক, আমি যেখানে থেকেছি আন্তরিকভাবে আমার নীতি ইয়েটা এগুলো পালন করবার চেষ্টা করেছি। সে সেখানে কে আছে না আছে হ্যাঁ, বড় কথা নয়। বিরোধী সদস্য হিসেবে কংগ্রেসের সহযোগিতা, অন্য সদস্যদের সরকারি সহযোগিতা, ধরুন বিভিন্ন কাজ নিয়ে তো সাংসদদের যেতে হয়, কিরম পেতেন সহযোগিতা বিরোধী নেতা হিসেবে? একটা ব্যাপার ছিল, এইখানে যতটা সংকীর্ণতা বিরোধিতা ছিল, হ্যাঁ, দিল্লিতে ততটা ছিল না। আচ্ছা, সুতরাং ওখানে কাজ করতে আমার রিপ্রেজেন্টেশন হ্যাঁ, বা অন্য কিছু ইয়ে করতে কোনো অসুবিধা প্রবলেম হতো হয় না। না। আর জ্যোতিবাবুর মন্ত্রিসভায় যে আপনি মন্ত্রী ছিলেন, সেই অভিজ্ঞতা যদি দু চারটে কিছু বলেন জ্যোতিবাবু। কিন্তু অল্প সময়ের মধ্যে জ্যোতিবাবু ইজ এ হিরো, এখন তো বেঁচে আছেন হুম, এবং ওর মতো সাহসী সাংঘাতিক। সুতরাং জ্যোতি বসু ওই যদি ওদের পুলিশ বিদ্রোহ ঘটালো, হ্যাঁ, দ্বিতীয় যুক্ত ফ্রন্ট তখন মন্ত্রী হয়েছেন তো জ্যোতিবাবু, হ্যাঁ, সেই পুলিশগুলো ওই গ্যালারি টপকে সব এলো, সবাই চলে গেল যে যার ঘরে, আর চিফ মিনিস্টারের পাশের ঘরে জ্যোতিবাবু ডেপুটি চিফ। আমি দেখলাম মন্ত্রীরা সব চলে গেল নিজের নিজের ঘরে, আমি খানিকটা গিয়ে আবার ফিরে জ্যোতিবাবুর ঘরে এলাম। আচ্ছা, সে পুলিশগুলো এলো, আমিও জ্যোতিবাবুর পাশে থাকে, জ্যোতিবাবু জাস্ট লাইক লায়ন হ্যাঁ, তাদেরকে ফেস করলেন। তারা মেঝেতে বসে পড়লো, পড়ে পোষা কুকুর যেমন লেজ না হ্যাঁ, হ্যাঁ, সেরকম অবস্থা হয়ে তারা চলে গেল। এই দেখে জ্যোতিবাবু একটা সাহস, মানে দৃঢ়তা। হিম্মত, দৃঢ়তা। আমারও সৌভাগ্য ওর ক্লোজ থেকেছি। 77 সালে যখন আমাদের বামফ্রন্ট ক্ষমতায় এলো, তখন আপনি কিরকম আশাবাদী ছিলেন যে বামফ্রন্ট এতদিন রাজত্ব করে যাবে, এরকম আপনার তখন মনে হয়েছিল? না, সবারই মনে হয়নি, আমারও কি করে মনে হয়। হ্যাঁ, মোটেই মনে হয়নি, হ্যাঁ? কিন্তু রাজত্ব তো করে গেলেন আপনারা। আচ্ছা, সেবা সমিতি সৃষ্টি, যে শহীদ শিবশঙ্কর সেবা সমিতি, এই সৃষ্টির পিছনে প্রেরণাটা কি? এটা আপনাদের হঠাৎ মাথায় এলো কেন? এবং তখন ধরুন এই যে এইটা আপনার তখন সঙ্গতি নেই, টাকা পয়সা কোত্থেকে আসবে, এত বড় একটা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কি, সেবা এই সমিতির সম্বন্ধে বুঝিয়ে বলুন। হ্যাঁ, প্রথম মিটিংটা আমার বাড়িতে হয়। এই বাড়িতে, এই বাড়িতে, এই বাড়িতে আচ্ছা,
কারণ বাবা মারা যাওয়ার পর আমি তো এইখানে এসেছি, সে হ্যাঁ। তো হলো অনেক বছর, 50 বছরের উপর হয়ে গেল। আর সেখানেতে ওই সব কারা কারা ছিলেন এই যে উদ্যোগীদের মধ্যে, কারা কারা ছিলেন? উদ্যোগীদের মধ্যে ছিল ফকিরচন্দ্র রায় ছিল, হ্যাঁ, তারপর তো আরও সব ছিলেন, একটা মনে পড়ছে না সব। ডাক্তার সমর চৌধুরী, হ্যাঁ, সমর চৌধুরী একটা কলকাতা হ্যাঁ, বর্তমান হ্যাঁ, বলাইবাবু, বলাই রায়, বড় রাইট। আপনি তো ছিলেনই। হ্যাঁ, তারপরে এই এখনকার যারা সব নেতাদের মধ্যে কেউ ছিল, এখনকার যে সমস্ত নেতারা এখন নেতৃত্ব করছে, মদন টদন সব ছিল ওরা ছিল? আচ্ছা, নিরুপমও ছিল? ফ্রন্টে। আচ্ছা, নিরূপম তো এখানকার বুদ্ধি টুদ্ধি যোগাতো, আচ্ছা। নিরুপম তো তখন ছাত্র, তো দুজনেই ছাত্র তখন। তাহলেও তারা সামগ্রিকভাবে রাজনৈতিক অবস্থা, হ্যাঁ। সমাজের বেলায়। আর আমাদের ডাক্তার সুবোধ মুখোপাধ্যায় ছিলেন নাকি? হ্যাঁ, ডক্টর সুবোধ মুখোপাধ্যায়, আপনারা তো সকলেই উদ্যোগী হয়ে করেছেন, কিন্তু এদের মধ্যে বিশেষ কেউ যে যে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এটাকে গড়ে তুলতে হবে, বিনয় চৌধুরী, এটার মধ্যে কে এর মধ্যে সেরকম নেতৃত্ব দিয়ে যেমন বাড়িটা তৈরি হচ্ছে, তারপরে এই কাজ হবে, এই যে লিডারশিপটা তখন গোড়াতে কে দিয়েছিলেন? না, সমষ্টিগত চিন্তার ফল আর কি। আচ্ছা, তার মধ্যে অবশ্য তার মধ্যে বিশেষ কারো কথা আপনার মনে হয়? সাইদুল্লাহ সাহেব বা ইত্যাদি এরা হুম। ছিলেন। এমনি আর্থিক আপনারা টাকা পয়সা জোগাড় করলেন কোত্থেকে? এই বাড়িটা তৈরি করা সরকারি পয়সা তো শুনেছি ছিল না, তা টাকা পয়সা? কিন্তু একটা ব্যাপার, হ্যাঁ, সেইটি হচ্ছে যে কালুদা হ্যাঁ, দলমত নির্বিশেষে হ্যাঁ, মানুষের সেবা করেছেন। সেবা লড়াই যেমন করেছেন, হুম, তেমনি তাদের মেয়ের বিয়ে, কারো অসুখ হ্যাঁ। হসপিটালাইজ করা, হ্যাঁ, এই জন্যে সব মানুষের সেবা করার ব্যাপারে তাকে খুব সম্মান দিত। সেই জন্যে দলমত নির্বিশেষে হ্যাঁ, খুব উদ্যোগ নিয়েছে। অল্প উদ্যোগ নেওয়াটি টাকা পয়সা। উঠেছে, সব শ্রেণীর মানুষই টাকা পয়সা দিয়েছেন। হ্যাঁ, আর ওই নিতাই চৌধুরী মশাই হ্যাঁ, এই জায়গাটা দিয়েছেন। ওটা কতটা জায়গা ছিল মনে আছে? কাটা পাঁচে খরচ। কাটা পাঁচেক জায়গা নিতাই চৌধুরী দিয়েছিলেন। আর বাকিটা সবই ওর চাষের মাঠ ছিল। হুম, সে এমনি শিবশঙ্কর চৌধুরীর আত্মীয় ছিল, তবে এমনি ব্যবসাদারও ভালো। ওই মুখের জায়গাটা আমাদের দেওয়ার ফলে হুম। ও সমস্ত, ওনার কিসের ব্যবসা ছিল? ওর মিষ্টির দোকান ছিল, আর ছিল কী কী ছিল সব। আচ্ছা, হ্যাঁ, কাপড়ের দোকানও ছিল, রাইট, কমলালয়, এটাই হয়েছে। বর্ধমান শহরের পরিবর্তন তো অনেকই হয়েছে, কিন্তু এমনি মানুষের যে প্রয়োজনীয় যে আনুষঙ্গিক জিনিসগুলো, যে জল সরবরাহ, আলো, রাস্তাঘাট, যানবাহন, শিক্ষার ব্যবস্থা, বিনোদনের ব্যবস্থা, এগুলো সমস্যা থেকে গেছে না? এগুলোর অনেক উন্নতি হয়েছে? অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে। তখন তো প্রিমিটিভ ব্যাপার ছিল, তখন প্রিমিটিভ ব্যাপার ছিল। তারপর তো এই সমস্ত ইয়ে করে এরা। এখন আপনার ঠিক এখন হয়তো রাস্তায় আপনি বেরোচ্ছেন না, কিন্তু তবুও এখন মনে হয় কি কি সমস্যাটা প্রকট বলে মনে হয় কোন নাগরিক জীবনে বর্ধমানের? ওটা এখনো পানীয় জলটা, হ্যাঁ, আর এমনি রাস্তাঘাটও খানিকখানি সমস্যা হ্যাঁ। আছে। আর সব খুব বিশেষ বলতে আর হবে। সেবা সমিতির বর্তমান অবস্থায় আপনি সন্তুষ্ট? এখন যে সেবা সমিতি যেভাবে চলছে, ধরুন আজকে তো 25 বছর হয়ে গেল, তা এখন যে অবস্থায় চলছে সেটা ঠিকই আছে যেভাবে এখন চলছে? ধরুন ধরুন আমার- আপনি এখন অসুস্থতার জন্য বছরখানেক যেতে পারছেন না, কিন্তু তার আগেও তো আপনি নিয়মিতই গেছেন, তা এখনো কাজকর্ম সেইভাবে না, চলছে? আপনি বিশেষ করে থাকার ফলে আপনি এবং সবাই মিলে, আপনি হ্যাঁ, ভালো কাজ হচ্ছে। এবং ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী? নিশ্চয়ই। আচ্ছা, এইবার আপনি একটা কথা একবারে পার্সোনাল, আপনার পারিবারিক জীবন সম্বন্ধে একটু কিছু বলুন। এটা তো সকলেই একটু শুনতে চায়। পারিবারিক জীবন বাদ দিয়ে তো আমার মানুষ, পারিবারিক জীবন বাদ দিয়ে তো মানুষ নয়, না, সুতরাং পারিবারিক জীবন সে সম্বন্ধে বলার মতো কিছু নেই। না, তাহলে একটু যে আমার চেয়ে আমার স্ত্রী, হুম, ওর কন্ট্রিবিউশনই বেশি আছে। আচ্ছা, ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো ইত্যাদি, এই সমস্ত ব্যাপার আর কি। হুম, আমি তো ধরুন ব্যবসাদারের হুম, বাড়ির ছেলে। আমার পিতৃদেব হুম, এস.এন. হালদার অ্যান্ড সন্স প্রতিষ্ঠা, আচ্ছা, সুরেন্দ্রনাথ হালদার। আচ্ছা, তৎকালীন আর কি বাবা আমাদের গ্রাম থেকে, প্যামড়া গ্রাম 4-5 মাইল, আচ্ছা,
ভোরবেলা পায়ে হেঁটে এসে দোকান খুলতো, আবার সন্ধ্যা নাগাদ বন্ধ হ্যাঁ। করে। তখন তো যখন শুরু করে তখন তো ইলেকট্রিসিটি ছিল না, হ্যাঁ। বাড়ি ফিরে যাবে। হুম। আর একটা ব্যাপার ছিল, এই তো কাপড়ের চকটা বড় বাজার, হ্যাঁ। এইটি প্রধান ছিল জেলায়। আচ্ছা। কারণ একটা ব্যাপার হচ্ছে, তখন জমিদারি ব্যাপার ছিল তো, হ্যাঁ। জমিদাররা খাজনা দিতে আসতো মহারাজার সেরেস্তায়, হ্যাঁ। তার পরে সব নিলাম হয়ে যেত। আর এই থেকে অবলম্বন করেই হুম। মামলা মকদ্দমা সব কোর্টে। সুতরাং এইখানে খুব ইয়ে ছিল, সেই অবলম্বন করেই আমার পিতৃদেব একটা অবস্থা পৌঁছেছিল। এবং তারপরেতে সব মেয়েরা সব ভালো লেখাপড়া শিখেছে, হ্যাঁ। সবাই প্রায় এমএ পাস করেছে, ছেলেরাও খুব এফিশিয়েন্ট, সকলে আপনাদের আশীর্বাদে। এখন আমি প্রতিষ্ঠিত। এত অসুস্থ হয়ে পড়েছি, হ্যাঁ। বিচারা আবদ্ধ হয়ে পড়ার অসুস্থ হয়ে জন্য গেছে, এই আপনার মধ্যে খুব একটা একটা খারাপ লাগছে, বুঝলেন না? একটু একটু পার্টিসিপেট করতে পারলে। ভালো লাগে। ধরুন সেবা সমিতি ছাড়া অন্য নানান কাজের মধ্যে আপনার এই স্বয়ম্বর সৃষ্টিতে তো আপনার একটা ভূমিকা আছে তো। হ্যাঁ, স্বয়ম্বর, এটা সম্বন্ধে আপনি যদি দু চারটে কথা বলেন স্বয়ম্বর সম্বন্ধে। আপনি তো এখনও বোধহয় সভাপতি আছেন তো নাকি? হ্যাঁ, সুতরাং আপনি স্বয়ম্বর সম্বন্ধে কিছু কথা বলুন। স্বয়ংবরটা অর্থই হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট করে হুম। তোলা। হুম। যারা একটা মেন্টালি রিটার্ডেড, হুম। তাদের একটু শিক্ষা টিক্ষা দিয়ে, তাদের একটু নার্স করে, যাতে এবং হাতের কাজ বা অমুক তমুক যা করা সম্ভব তাদেরকে করে। সেইটাই আমরা স্বয়ংবর দিয়ে করবার চেষ্টা করেছি। এবং কিছু ছেলে মেয়ে হুম। তারা স্বয়ংবর হয়েছে আর কি, হাতের কাজ করে, সেলাইয়ের কাজ করে, হুম। ইত্যাদি আর কি। স্বয়ম্বরটা এখন একটা মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় এসে গেছে, স্থিতিশীল মানে অবস্থা। সাবালক হয়েছে যেটা বলা যায় আর কি। হ্যাঁ, এটা ভবিষ্যতের মানে তাকাতে পারে আর কি, আরো বড় কিছু করবার। আপনি তো ন্যাচারালি আপনার শারীরিক অবস্থার জন্য এখন তার স্বয়ম্বরে মিটিং টিটিং যেতে পারেন না, তাহলে মোটামুটি যোগসূত্র আছে, খবরাখবর সবই হ্যাঁ, পাওয়া যায়। হ্যাঁ। ওরা সব আমার কাছে আসে, হ্যাঁ। পরামর্শ নিয়ে যায়, হ্যাঁ, যা খুব সব ভালো। কিছু করে। প্রভাত কুণ্ডু ভবনটা তৈরি হলো কোন সালে? ও জায়গাটা কারো দেয়া জায়গা না ওটা পার্টি জায়গাটা ওটা- কিনেছিল? ওটা বলে সাইদুল্লাহ সাহেবদের দেওয়া। সাইদুল্লাহ সাহেবের দেয়া জায়গা। যদ্দূর আর মনে, তার আগে পার্টি কমিউন কোথায় ছিল? হ্যাঁ, তার আগে পার্টি কমিউন পার্টি কমিউন তার পাশে, ওইখানে ছিল? পাশে এই যে সাইদুল্লাহ সাহেবদের ওইখানে কয়েকটা ঘর ছিল না, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মুন্সিজি ছিলেন না, হ্যাঁ। ওই যেটার মনে হচ্ছে। সেইটি তাদের ডেরা ছিল প্রায়। সেরকম তখন কোনো বিশেষ ব্যক্তি কেউ ছিলেন? এমনি তো সাইদুল্লাহ সাহেবদের বাড়িতে ছিল, হ্যাঁ। ছিল সব, ওই মন্তেশ্বর রায়না, হ্যাঁ। নামগুলো সব ভুলে যাচ্ছে, সব আচ্ছা। বিস্মরণ হচ্ছে। রামনারায়ণ গোস্বামী, বিনয় কুমার, এরা কোন সময়টায় পার্টিতে মোটামুটি এসে খুব অ্যাক্টিভ হলেন? কোন বছর নাগাদ হবে? এরা তো আরও আপনাদের থেকে আরও তরুণতর প্রজন্মের। হুম। তো এরা কোন সময়টায়? ওই বোধ হয় 60-এর দশকে না আর একটু পরে? 60-এর দশকের শেষের দিক থেকে বোধ হয়। হ্যাঁ, 70-এর দশকে মাঝামাঝি, মাঝামাঝি হবে না? যতদূর মনে হচ্ছে। আর জরুরি অবস্থার সময় কোনো হাইড আউট কি 70-এর দশকে বর্ধমান শহরে কোনো হাইড আউট ছিল, যেখানে লুকিয়ে চুরিয়ে থাকার জায়গা, কোনো বিশেষ কোনো ব্যক্তির আশ্রয়তে বা কোনো জায়গায়? হ্যাঁ, সে তো ছিল, সে তো বিভিন্ন জায়গায়। তখন তো এক্সপোজ করা হতো না। হ্যাঁ, সাধারণভাবে জরুরি অবস্থার সময় বা ওই সময়টা 70-এর দশকেতে এমনি বর্ধমান শহরের সাধারণ লোকজন, তারা আপনাদের পার্টির লোক যারা মানে খুব পরিচিত ছিলেন, তাদের সম্বন্ধে কীরকম? তারা খুব শ্রদ্ধা বা তাদের ভালোবাসার পাত্র হিসেবেই মনে করতেন? তারা তো কংগ্রেস করেছে, কমিউনিস্ট পার্টি করেছে, হ্যাঁ। মানুষের সেবা করেছে, লড়াই করেছে। হ্যাঁ। সুতরাং একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা তাদের প্রতি ছিল, হুম। ছিল মানে তখনও ছিল আর কি। হুম। যে ওই মহারানী রাধারানী দেবী বোধ হয় নাকি কি বলতেন ওকে, রানী? রাধারানী মহাতো। হ্যাঁ, উনি একটা ইলেকশনে বোধ হয় বিনয়দাকে হারিয়েছিলেন নাকি? সেটা কি ব্যাপারটা হলো? পলিটিক্স কোনো কাজ করলো না। ওখানে পলিটিক্স কোনো কাজ করলো না, ওখানে একবারে পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, রানী হ্যাঁ।
এই হচ্ছে এই আর কি। 62 সাল মনে হয়। হ্যাঁ 62 সাল মনে হচ্ছে। তাহলে 62 ছিল না 62 আর 72 সালের নির্বাচনের কথা কিছু মানে বলবেন? 72 এটা বিনয় দা হেরে গেলেন, যেটা আমাদের প্রদীপ ভট্টাচার্যের কাছে একবারে 7 সকালে ভোট হয়ে গেল 12টার মধ্যে। সে তো ভোট তখন আপনি বর্ধমানে ছিলেন 72 সালে ওই ইলেকশনের সময়তে? আমি বোধহয় কোথাও ইলেকশন লড়ছিলাম না, ক্রাক সাইসেমি করেছে। হ্যাঁ মানে সে তখন 7 সকালেই সব ভোটটা দেওয়া হয়ে গেল। ওই আর কি রিগিং হ্যাঁ। ভোটে ওইটি করে আমাদের নামে বদনাম রটানো হতো, হুম কিন্তু আবিষ্কার কর্তা ওরাই। হুম রিগিংটা। হুম। তা কেষ্টদা, আপনি এই যে এতদিনকার রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, এতে আপনি মোটামুটি সন্তুষ্ট যে যা করেছি জীবনেতে, মানে রাজনীতির একজন রাজনীতিক হিসেবে, সাংসদের কর্তা হিসেবে, যে আই এম স্যাটিসফাইড, এরকম একটা অনুভূতি আপনার আসে? ব্যাপারটা হয়েছে যে খুব করেছি এটা মনে না করাই উচিত। হ্যাঁ তবে হ্যাঁ, হ্যাঁ যা করেছি যা পেয়েছি হুম। মানুষের ভালোবাসা, তাতে খানিকটা সন্তুষ্ট মোটেই। আর একটা কথা জিজ্ঞেস করে নিই, ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে এখন তো অনেক পাল্টে যাচ্ছে, এখন বিশ্বায়ন, উদারীকরণ, এখন বামফ্রন্ট সরকারকে তারই মধ্যে কাজ করতে হচ্ছে, নিজের আইডিওলজি একটা জায়গায় আছে, আবার এই বিশ্বায়নের প্রভাব। এখন কি মনে হয় আপনার এইগুলো কাটিয়ে উঠে বামফ্রন্ট তার ঠিক নীতিতেও অবিচল থাকতে পারবে? বুদ্ধদেব সেটা বাবু যেটা নির্ভর করছেন- করছে হুম, যে নেতৃত্বের উপলব্ধি, হ্যাঁ, তাদের সমষ্টিগত ভাবনা চিন্তা, এবং যারা রাজনৈতিক নেতৃত্ব দেবে, হ্যাঁ, দিচ্ছে বা দেবে, হ্যাঁ। তাদের কার্যকরী ভূমিকা আর কি আমার মনে হয় আর কি। আমি বলতে পেরেছি কি আপনাকে? হ্যাঁ, মোটামুটি যেমন ধরুন আমি বলছি আপনাকে যেটা কথা জাস্ট, বুদ্ধদেব বাবু তো মুখ্যমন্ত্রী আছেন, আমাদের বর্ধমান জেলার নিরুপম সেন শিল্পমন্ত্রী, তিনিও একটা খুব অ্যাক্টিভ মিনিস্টার। হ্যাঁ আবার ধরুন স্থানীয় নেতৃত্বের মধ্যে মদন ঘোষ, হ্যাঁ। সেও তো পার্টিতে বেশ একটা ক্রমশ উচ্চ জায়গায় যাচ্ছে। তা এরা কি মনে হয় যে এই যে একটা বিশ্বায়নের চোরা গলি, এর থেকে বেরিয়ে এসে যে নিজেদের যে নীতিতে অবিচল থেকে বেশ সোজা রাস্তায় এগোতে পারবে এবং মানুষের ভরসার জায়গা চিরকালই হয়ে থাকবে, এটা মনেই হয়? হ্যাঁ, এই আস্থা আপনার আছে? অনেকক্ষণ কষ্ট দিলাম। না না, কষ্ট কিছু না। মোটামুটি ধন্যবাদ আপনাকে যে না, আপনি ধন্যবাদ এতক্ষণ দেবেন কি? আমি সহযোগিতা করলেন। আপনি না, আমি ধন্যবাদ। বললাম- যদিও আপনি আমাদের অচি পরিষদের সদস্য, আপনি সেবা সমিতির প্রতিষ্ঠাতা, আপনি সেবা সমিতির একজন, মাথার উপরে আপনি আছেন, যেই জন্যই আমরা মনে করেছিলাম যে এই একটা সাক্ষাৎকার আপনার নেওয়া একটা বিশেষ প্রয়োজন। তবুও আপনাকে ধন্যবাদ যে এতক্ষণ বসে অসুস্থ শরীরে আপনি সহযোগিতা করলেন। না, ধন্যবাদ জানাতে হবে না। ভবিষ্যতে যাতে আপনারা আবার পাই, সহযোগিতা পাই।